আমরা গত ক্লাসে মনে হয় এই পর্যন্ত পড়ছিলাম টিম্বার কোথায় কোথায় ইউজ হয়। তো আজকে আমরা হচ্ছে একটা টিম্বারের যদি কাটি তাহলে টিম্বারটা দেখতে কিরকম হবে, তার সেকশনটা দেখতে কিরকম হবে সেটা দিয়ে শুরু করব। তো এখানে দেখো একটা গাছকে যদি আমি কাটি তাহলে তার সেকশনটা দেখতে কিছুটা এরকম হবে। এখানে তো ছোট, আরো বড় থাকতে পারে। তো এখন সেটার কোন জিনিসটার কি নাম সেটা যদি আমি আসি, একদম বাইরের যে সারফেসটা, ছাল যেটাকে বলি আমরা বাংলায়, সেটাকে বার্ক বলতেছি। বার্ক, তার ঠিক পরেই একটা বার্কের ঠিক পরেই আর একটা লেয়ার থাকে, ছালের চেয়ে একটু সাদা টাইপের হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাস্ক। আচ্ছা, তারপরে আর একটা লেয়ার থাকে একটু ভিতরে, যেটা রসালো পর্ষণ, যেটাকে আমরা কেমবিয়াম লেয়ার। কেমবিয়াম লেয়ারটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কেমবিয়াম লেয়ার, ছালের ঠিক পরে একটু ভিতরে সাদা অংশ থাকে কেমবিয়াম লেয়ার গুলি। তো কেমবিয়াম লেয়ারটা মেইনলি আসলে হচ্ছে গাছের নিউট্রিয়েন্টস গুলা সেখানে থাকে, রসালো একটা পর্ষণ। এই যে রসের মতো জিনিসটা থাকে সেটাকে আমরা বলি স্যাপ, SAP, স্যাপ। এখন আমরা হচ্ছে যে বাইরের দিকে দেখতে পাচ্ছি যে একটা সাদা পোর্শন, একটা হালকা পোর্শন আর কি, আর ভিতরের দিকে দেখতে পাচ্ছি একটু ডার্ক কালারের পোর্শন। তো বাইরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে স্যাপউড, আর ভিতরের পোর্শনটাকে বলি আমরা হচ্ছে হার্ড। তার মানে ভিতরের যে ডার্ক পোর্শনটা সেটাকে আমরা বলতেছি হার্ডউড, আর বাইরের পোর্শনটাকে আমরা বলতেছি হালকা কালারের যেটা আছে সেটা আছে স্যাপউড। আচ্ছা, তো আর একদম ভিতরে একটা পোর্শন দেখা যাচ্ছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে পিপ। তো মোটামুটি আমরা বুঝলাম যে কোনটাকে কি বলতেছে। আর এখানে রিং রিং পোর্শন দেখতে পাচ্ছ তোমরা, হয়তো রিংটা একদম বৃত্তাকার হয় না, বাট রিং বোঝা যাচ্ছে, স্পষ্ট অনেক কিছু রিং বোঝা যাচ্ছে। এই রিং গুলা কি বলে হচ্ছে অ্যানুয়াল রিং। তো রিং গুলাকে কানেক্ট করার সময় এভাবে কিছু ফাইবার পাওয়া যায়, এই ডিরেকশন বরাবর ফাইবার কিছু পাওয়া যায়। এই ফাইবারটাকে বলে হচ্ছে মেডুলারি রেস। এটা যদি তুমি একটা গাছের 3D দেখো, তারপর গাছটা যদি এদিক থেকে তাকাও, তাহলে এদিকেও রিং পাবা, এদিকেও রিং পাবা, এদিকেও, মানে রিং না, মানে এই যে এটা পাবা মেডুলারি রে। তো এদিক থেকে যদি তাকাও তাহলে দেখতে কি হবে সেটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে লংজিটিউডিনাল সেকশন। এই হচ্ছে সেই মেডুলারি রেস গুলা যেটা ভিতরের দিকে এরকম, এই হচ্ছে সেই মেডুলারি রেস গুলা যেটা ভিতরের দিকে এরকম। আচ্ছা, তো এই রিং গুলার কাজটা কি আমাদের আসলে পড়তে হবে, কি কি আমাদের পড়তে হবে প্রত্যেকটা জিনিসের নাম এবং তার কাজ। আমরা একটা একটা করে যদি আসি, আমি যে এক্সোডিতে তোমরা এই ছবিটা আঁকতে পারবা না হয়তো, পরীক্ষায় কিরকম আঁকবা, পরীক্ষায় হচ্ছে এইরকম আঁকবা, যেখানে আমরা বাইরের পোর্শনটা একদম বার্ক বলতেছি। বার্ক তো ছাল, ছালের কাজ কি তোমরা জানোই, বাইরের আঘাত থেকে রক্ষা করা, তারপর পোকামাকড় থেকে রক্ষা করা। বাস্ট হচ্ছে তার পরের লেয়ারটা, কেম্বিয়াম লেয়ারটা হচ্ছে তার একটু ভিতরের লেয়ারটা। কেম্বিয়াম লেয়ারটা হয় একটু রসালো টাইপের, যার ভিতরে স্যাপ থাকে। যে কেম্বিয়াম লেয়ারটাই আরেকটু পুরানো হইলে স্যাপুডে পরিণত হয়। তো কেম্বিয়াম লেয়ারটা তুমি যদি গাছের ছালটা ফেলে দাও আর কেম্বিয়াম লেয়ারটা উন্মুক্ত অবস্থায় রেখে দাও, তাহলে গাছটা নিউট্রিয়েন্টস পাস করতে পারবে না এবং গাছটা মারা যাবে আস্তে আস্তে। স্যাপুড হচ্ছে যে হালকা কালারের পশমটা দেখতে পাচ্ছি স্যাপুড, সেটা আসলে গাছের নিউট্রিয়েন্টস গুলা মেনলি এই জায়গাটায় থাকে। এই জায়গাটায় গাছ তার নিউট্রিয়েন্টস গুলা পাস করে
যেটা আমরা স্যাপুট বলতেছি, মানে এই জায়গার কোষগুলো আসলে হচ্ছে জীবিত। আর হার্টউড যেটা ভিতরে ডার্ক কালার যে পোর্শনটা, সেখানকে আসলে গাছের যত ওয়েস্ট পদার্থ আছে সেটা এখানে এই ভিতরে পোর্শনে জমা হয়, এবং সেটা আস্তে আস্তে আহ, তোমার মৃত কোষে ভরে যায়। তার মানে সেখানে আসলে কোনো নিউট্রিয়েন্টস থাকে না, সেখানে আসলে মৃত কোষগুলা, যে কোষগুলো থাকে সেগুলো সবই মৃত। আর মেডুলের রেস তো বুঝলাম, মেডুলের রেসের কাজ হচ্ছে এই যত ইনুয়াল রিং আছে সেই ইনুয়াল রিং গুলাকে কানেক্ট করে রাখা। তো কার কোনো কোশ্চেন আছে এখানে? কার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো গাছের কোনটাকে কি বলে এবং কোনটা স্যার এটা কি কি কাজ করে? অল্টারনেট এই ওরিয়েন্টেশনটাতেই থাকবে? আচ্ছা, সবসময় এই ওরিয়েন্টেশনে থাকবে নাকি? এটা সব গাছের ক্ষেত্রে তো এরকম নিশ্চয়ই নাও থাকতে পারে। তো দেখি আমরা সামনে দেখলে হয়তো বুঝতে পারবো সবসময় কি এই ওরিয়েন্টেশনে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে গাছগুলো তো দেখতে এরকমই হয়, যেমন জি স্যার। ভিতরের পোর্শনটা হচ্ছে ডার্ক কালারের হয় আর বাইরের পোর্শনটা হচ্ছে সাদা কালারের হয়। এছাড়া কি তোমরা কোনো কিছু দেখছো কোনো গাছে? না স্যার, খুব একটা পরিবর্তন নাই, হয়তো বা লেয়ার কম, বাট স্যার সেম টাইপেরই। হ্যাঁ, আচ্ছা, সাদা পোর্শনটা সবসময় কি ভিতরেই দেখছো, সেটা বাইরেই দেখছো? কখনো কি সাদা পোর্শনটা কোনো গাছের ভিতরে দেখছো? স্যার আছে অনেকগুলা। যেমন বলো একটা গাছের নাম। স্যার এই যে স্যার এই যে রেইন ট্রি যেগুলো আছে ওগুলা তো স্যার ওই যে অত বেশ ছোট থাকা অবস্থা আর কি, মোটামুটি যখন বড় হয় ওইগুলো তো অত বেশি ভিতরে কালার হয় না মেবি। স্যার ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, কি গাছ? ইউক্যালিপটাস। আচ্ছা, ইউক্যালিপটাস তো আমি নিজেও দেখি নাই। আচ্ছা, এটা চিন্তা করো, বাঁশ তো দেখছো সবাই। আচ্ছা, ইউক্যালিপটাসও তো স্যার ভিতরে স্যার কালো থাকে, আমি যেটা দেখছি আচ্ছা, আমাদের তাহলে বাড়িতে। ফুলটা কি থাকে সেটা? এটা তো ভিতরে ডার্ক বাইরে সাদা। ইউক্যালিপটাসও স্যার মনে হচ্ছে ভিতরে ডার্কই স্যার। তাহলে উল্টা কি থাকে? উল্টা মানে ভিতরেরটা সাদা, বাইরেরটা কালো, বা বাইরেরটা অন্য ধরনের। এখানে তোমার দেখে কি মনে হচ্ছে? বাইরের সেলগুলা নতুন তৈরি হয়েছে আর ভিতরের সেলগুলা পুরানো, এটা মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো এরকম কি কোনো গাছ দেখছো যে গাছে ভিতরের কোষগুলো হচ্ছে নতুন আর বাইরের কোষগুলো পুরানো? স্যার বাঁশ। হ্যাঁ, বাঁশের কথা চিন্তা করো, বাঁশ যদি কাটো তাহলে দেখবা বাঁশে নতুন কোষগুলো কোথায় থাকে, ভিতরে থাকে না বাইরে থাকে? স্যার ভিতরে থাকে। ভিতরে থাকে। যেমন কলা গাছ যদি চিন্তা করো, কলা গাছের নরম পর্ষণ, নতুন পর্ষণটা কোথায় থাকে, ভিতরে না স্যার বাইরে? ভিতরে। ভিতরে। তার মানে ওরিয়েন্টেশন কি সবসময় একরকম থাকবে? তখন স্যাপুট কোনটাকে বলবো? বাঁশের ক্ষেত্রে স্যাপুট কোনটা হবে? আচ্ছা, স্যার বাইরের পোর্শনটা। দেখি স্যাপুটটা কোনটা, যেটা নতুন লেয়ার, সাদা পর্ষণটা, যেটা নতুন গজাইছে, যেটা কোষটা জীবিত, সেটাকে আমরা স্যাপুট বলতেছি। আর যেখানে কোষটা মৃত সেগুলোকে আমরা বলতেছি হার্ট। তো এখন যদি স্যাপুট এবং হার্টউডের মাঝখানে যদি পার্থক্য বলি, তাহলে একটা পার্থক্য তো আমিই বলে দিলাম, আর কি কোনো কেউ পার্থক্য বলতে পারবা? আমি যতক্ষণ বললাম, আলোচনা করলাম তার প্রেক্ষিতে স্যাপুট এবং হার্টউডের মাঝখানে পার্থক্য। আচ্ছা, বলো তো পোকামাকড় কোন জায়গায় বেশি থাকবে, স্যাপুটে না হার্টউডে? স্যার স্যাপুরে। স্যাপুটে। হার্টউডে কেন থাকবে না? স্যার কারণ পোকামাকড়ের স্যার জন্য বেশি শক্ত হয়ে যাবে ভিতরে লার্ভা ঢোকানো। স্যার আরেকটা রিজন হইতে পারে যে স্যাপুরে স্যার নিউট্রিশন গুলা থাকে। মেইন কারণ হচ্ছে এটা, পোকামাকড় কই থাকবে, যেখানে সে তার খাবার পাবে। তো হার্টউডে তো আসলে সব বিষাক্ত জিনিস থাকে অথবা ওয়েস্ট প্রোডাক্ট থাকে গাছের, তো সেখানে তো আসলে এই কারণে পোকামাকড় যাবে না। আর স্যাপুরে হচ্ছে সে মজার মজার খাবার পাবে, তো সেখানে থাকবে। আচ্ছা, স্ট্রং কোনটা হবে, স্যাপুট না হার্ট? হার্টউড হচ্ছে স্ট্রং হবে। আমাদের যদি
সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করি, আমরা কোন জায়গা থেকে কাঠটা নিব? হার্ডউড হার্ডটুকু স্যার। হার্ডউড থেকেই আমরা নেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম স্যাপুড এবং হার্ডউডের মাঝখানে। জীবিত কোষ কোথায় থাকবে? স্যার হার্টে স্যাপুডে। হার্ডউডে হচ্ছে মৃত কোষ থাকবে। তো স্যাপুডে যেহেতু জীবিত কোষ থাকবে, তো জীবিত কোষের সেলগুলো ওপেন থাকবে নাকি ক্লোজ থাকবে? একটা কোষ থাকে না, ভেদ্য অভেদ্য কোষ থাকে না? স্যার অভেদ্য হবে। যেটা মৃত সেটা অভেদ্য, আবার যেটা অ্যাক্টিভ সেটা কিন্তু ভেদ্য হবে। হ্যাঁ, তাহলে এইসব জিনিস এখানে লেখা আছে। ওকে, স্যাপুডের সেলগুলো ইনক্রিজ করবে, হার্টউডের সেলগুলো ইনক্রিজ করবে না, কারণ ওটা তো মৃত। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে বলা আছে। এবার আসি যে আমরা গাছকে কয় ভাগে ভাগ করতে পারি। অলরেডি আমরা 2 ভাগে কিন্তু ভাগ করে ফেলছি, তোমরাই বলে ফেলছো। যেমন বাঁশ, বাঁশের নরম পশম কোথায় থাকে? স্যার নতুন, ভিতরে। হ্যাঁ, নতুন কোষ যদি চিন্তা করি, নতুন কোষ কোন দিকে জন্মায়, ভিতরের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। বাঁশের ক্ষেত্রে, বাঁশ ভেতরে স্যার বাইরের দিকে। বাঁশের ক্ষেত্রে নতুন কোষ যেটা জন্মাবে সেটা কি নরম হবে না সেটা শক্ত হবে? স্যার নরম। তাহলে নরম কোন জায়গায় থাকে? গাছ, গাছ, বাঁশ। স্যার বাসের। হ্যাঁ, বাঁশের ভিতরে থাকে। আর বাঁশের ভিতরে অংশ নরম তো ভিতরের দিকে। হ্যাঁ, তার মানে হচ্ছে বাঁশের ক্ষেত্রে গাছের নতুন নতুন লেয়ার গুলা কোন দিকে জমা হচ্ছে, ভিতরে না বাইরে? স্যার ভিতরে। ভিতরে, তার মানে বাঁশটা গ্রো করতেছে কিন্তু ভিতরের দিকে। এই কারণে সেটাকে বলে এন্ডোজিনিয়াস ট্রি। এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকে গ্রো করে, নতুন নতুন লেয়ার ভিতরের দিকে গ্রো করে। এই যে ফ্রেশ লেয়ার কোন দিকে গ্রো করে? ভিতরের দিকে গ্রো করে। যেমন উদাহরণ হচ্ছে কি বাঁশ, অথবা পাম গাছ, অথবা কলা গাছ। এগুলাই দেখবা নতুন নতুন লেয়ার গুলা ভিতরের দিকে জমা হয়। এটাকে বলি আমরা এন্ডোজিনিয়াস ট্রি। আর এক্সোজিনিয়াস ট্রি হবে কোনটা? যেমন ধরো হচ্ছে তুমি মেহগনি গাছ, সেখানে নতুন লেয়ার কোথায় জন্ম হয়? স্যার একবারে বাইরে। একবারে বাইরের দিকে, সেখানে সাদা পশমটা পাবা। তো ওটাকে বলি আমরা এক্সোজিনিয়াস ট্রি। ঠিক আছে, ওকে। তাহলে এক্সোজিনিয়াস এন্ডোজিনিয়াস কি জিনিস বুঝলাম। এক্সোজিনিয়াস কে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে চিরসবুজ গাছ বা এভারগ্রিন ট্রিজ, অথবা কনিফার্সও বলি। আর একটা হচ্ছে ডেসিডিয়াস ট্রিজ। চিরসবুজ গাছ মানে কি? তার সবসময় হচ্ছে পাতাটা সবুজ থাকবে, পাতা পড়বে না। হ্যাঁ, যেমন উদাহরণ দেওয়া আছে দেওদার, সাইপ্রাস, সিডার, এগুলা। আর ডেসিডিয়াস ট্রিজ হচ্ছে কি নরমাল, বেশিরভাগ গাছই ডেসিডিয়াস। মানে কি, যে বছরের একটা পর্ষণে পাতাটা শুকিয়ে যায়, পড়ে যায়, আবার নতুন পাতা গজায়। যেমন মেহগনি গাছের যদি কারো বাসায় থাকে, দেখবা মেহগনি গাছে হচ্ছে পাতাটা একদম পড়ে যায় একটা সময়। নর্মালি শীতকালে মনে হয় পাতাটা পড়ে যায়, আবার হচ্ছে অন্য একটা সময় নতুন পাতা গজায়। তো এটাকে বলি হচ্ছে আমরা ডেসিডিয়াস। এবার আসি হার্ড উড, মানে শক্ত। আগেটা কিন্তু হার্ড ছিল, এটা হচ্ছে হার্ড। হার্ড উড মানে শক্ত উড, আর এটা হচ্ছে নরম। শক্ত উড এবং নরম উডটা নর্মালি কোনটা হয় দেখো, ডেসিডিয়াস ট্রি যারা আছে, তার মানে যারা চিরসবুজ না, তারা আসলে শক্ত উড হয়। আর যারা চিরসবুজ তারা আসলে শক্ত উড হয় না, তারা নরম উড হয়। এবং যারা নরম উড তারা আসলে খুব দ্রুত গ্রো করে। মানে ধরো 1 বছরে, কথার কথা, ধরো হচ্ছে একটা রেন্ট্রি গাছ 1 বছরে যতটা না মোটা হয়, একটা সেগুন কাঠ 1 বছরে কিন্তু অতটা মোটা হয় না। তার মানে কুইকার গ্রো করে কে? সফটউড। তো যেটা কুইক গ্রো করে সেটা চিপার, দামটাও কম, শক্ত যেহেতু কম, দামও কম। এটা আসলে তেমন স্ট্রাকচারাল কাজ ইউজ হয় না, এটা ইউজ হয় যেখানে স্ট্রেংথ কম লাগে সেসব জায়গায়। যেমন কি বেড়া, তারপরে হচ্ছে ছোট মোটো কোনো কাজ যেখানে হচ্ছে অতটা স্ট্রেংথের দরকার পড়ে না, সেই সব জায়গায় সফটউড ইউজ করি। আর হার্ডউড হচ্ছে কি, যেমন আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করতে হলে আমাদের শক্ত উড দরকার, সেক্ষেত্রে আমরা হার্ডউডটা নিব, এবং এটার দামটাও একটু বেশি হবে।
যেহেতু গ্রো করতে অনেক টাইম লাগতেছে। তো সফটউড এবং হার্ডউডের পার্থক্য এখানে কিছুটা বলা আছে। তো এখানে একটা জিনিস আছে গ্রোথ স্ট্রেস। এটা কি জিনিস এটা তোমরা বুঝবে না, তো এটা একটু দেখাই দিই। গ্রোথ স্ট্রেস মানে হচ্ছে একটা গাছের গ্রোথের ফলে তার ভিতরে কি ধরনের স্ট্রেস জেনারেট করে। যেমন ধরো এক্সোজেনিয়াস ট্রি। ধরো এক্সোজেনিয়াস ট্রি হচ্ছে কি বাইরের দিকে গ্রো করে না ভিতরের দিকে গ্রো করে? এক্সোজেনিয়াস বাইরের দিকে। বাইরের দিকে। এবার নতুন নতুন লেয়ার কোন দিকে তৈরি হয়? নতুন লেয়ার তৈরি হয় বাইরের দিকে। আচ্ছা, বাইরের দিকে যদি নতুন লেয়ার তৈরি হয় তাহলে ভিতরে যারা আছে তারা কি চাপে থাকবে না টানে থাকবে? কি মনে হয়? তারা কিন্তু চাপ দিবে, বাইরের লেয়ার গুলা এদেরকে চাপ দিয়ে কম্প্যাক্ট করে ফেলবে। তার মানে ভিতরের যে লেয়ার গুলা আছে সেগুলো চাপে থাকবে বাইরের লেয়ার গুলা গ্রো করার ফলে। তো এই যে ভিতরের লেয়ারটা চাপে আছে, কম্প্রেশনে আছে, কার কারণে? বাইরের নতুন নতুন লেয়ার গ্রো করতেছে, এর কারণে ভিতরের লেয়ার গুলা আরো চাপ খেয়ে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আরো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য এটাকে বলতেছে গ্রোথ স্ট্রেস, ভিতরে কম্প্রেশন। আর সফটউডে গ্রোথ স্ট্রেস, ভিতরে হচ্ছে টেনশন। এবার আসি উড সাস্টেনেবিলিটি কি জিনিস। উড সাস্টেনেবিলিটি হচ্ছে, ধরো গাছ কি করে, যখন গাছটা ছোট্ট একটা গাছ হয় তখন গাছ কি করে, সে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুমণ্ডল থেকে, শোষণ করে সে নিজে ইউজ করে সেই কার্বন ডাই অক্সাইডটা, এবং সেই কার্বন ডাই অক্সাইডটা ইউজ করে সে নিজের ভিতরে গ্রো করে, তার মানে নিজের ভিতরে কার্বনটাকে সঞ্চয় করে। তাহলে এতে কি কার্বন কমলো না বাড়লো বায়ুমণ্ডলে? কার্বনটাকে সে নিজে শোষণ করে নিজের মধ্যে রেখে দিল, তাহলে কার্বন কি কমলো না বাড়লো বায়ুমণ্ডলে? স্যার কমলো। 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 ভালো, এই জন্যই তো আমাদের গাছ লাগাইতে হবে বেশি বেশি করে। এখন গাছের একটা বয়সের পরে, গাছ যখন একটা অনেক বেশি বয়স হয়ে যায় তখন আর সে অতটা বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে না, তখন সে মারা যায় স্বাভাবিকভাবে। এবং মারা গেলে সে পচে যায়, পচে গেলে সে কার্বন ডাই অক্সাইড আবার রিলিজ করে দেয়। তাহলে এবার কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বাড়বে না কমবে? যদি পচে যায় বাড়বে। স্যার বেড়ে যাবে। বেড়ে যাবে। অথবা ধরো আমরা কাঠ কেটে এটাকে আমরা হচ্ছে জ্বালাই ফেললাম, আগুন জ্বালাই ফেললাম, তাহলে আগুন জ্বালাইতে গেল কার্বন ডাই অক্সাইড, কার্বনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হিসাবে আবার বাতাসে বের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রেও বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বাড়তেছে না কমতেছে? যদি পোড়াই ফেলি বাড়বে। বাড়বে। তাহলে আসলে তো লাভ হলো না, যতই গাছ লাগাই গাছ তো আবার সেই অনুপাতে, যত গাছ লাগাবো ঠিক তত গাছ মারা যাবে। তাহলে আমাদের কি করতে হবে? বেশি গাছ লাগাইতে হবে মারা যাওয়া গাছের তুলনায়। অথবা আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে এই গাছটা হয়তো আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তো এই গাছটাকে কেটে ফেলে আমরা এটা দ্বারা ফার্নিচার বানাই রাখি। ফার্নিচার বানাই রাখলে গাছটা কি, কাঠটা কি পচার সম্ভাবনা আছে? বা যদি প্রিজার্ভ করে রাখি, আমরা বাড়ি বানাই রাখি, তাহলে কি গাছটা পচে যাওয়ার সম্ভাবনা আছে? না স্যার। নাই। সেক্ষেত্রে কার্বনটা কি বাইরে বের হওয়ার অপশন আছে? না স্যার। নাই। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত যে যেসব গাছ মরে যাওয়া উপক্রম হচ্ছে সেসব গাছকে পোড়াইয়া না ফেলা বা পচে যেতে না দিয়া সেটাকে আমরা প্রিজার্ভ করে রাখি। প্রিজার্ভ কিভাবে করতে পারি? ফার্নিচার বানাই আমাদের নিজেদের কাজে লাগাইতে পারি, সাথে প্রিজার্ভেশনও হয়ে গেল। অথবা আমরা বাড়িঘরও বানাইতে পারি, বাড়িঘর বানাইলেও একটা বাড়ি 10 বছর 20 বছর থাকে, তার আগে মোটামুটি ক্ষতিগুলোয় কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে কিন্তু আমার ওই কার্বনটা বের হতে পারলো না, তার মানে কার্বনটা স্টোর করে রাখতে পারলাম আমরা। এবং সেই সাথে আমরা নতুন গাছ আবার লাগাই, তাহলে বাতাসে আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যাবে। তো এই যে জিনিসটা, সেটাই হচ্ছে আসলে সাস্টেইনাবিলিটি। মানে সাস্টেইনাবিলিটির বাংলা ওয়ার্ডটা কি যেন ভুলে গেলাম।
সাস্টেনেবিলিটি মানে কি মনে আছে তোমাদের কারো? দীর্ঘমেয়াদী স্যার। হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অথবা বাস্তবসম্মত না, সুন্দর একটা বাংলা আছে, ভুলে গেলাম। আর এটা হচ্ছে বেশ মানে স্টেবল একটা সিচুয়েশন থাকবে তখন, হ্যাঁ, তখন একটা স্টেবল পরিবেশ থাকবে, কার্বন ডাইঅক্সাইড স্টেবল থাকবে আর কি, বা কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এবার আসি নেক্সট কি আছে দেখি, আমরা টিম্বার কিভাবে তৈরি করব। টিম্বার কিভাবে তৈরি করতে পারি? প্রথমে গাছের বনে যেতে হবে, বনে যে গাছটা কাটলাম, গাছটা কেটে ছোট ছোট আকারে সুইটেবল লেন্থে ভাগ করলাম, ভাগ করে সেটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হবে। তো ট্রান্সপোর্ট করে নিয়ে আসলাম, ট্রান্সপোর্ট করে কোথায় নিয়ে আসবো? স মিলে নিয়ে আসবো। স মিল মানে কি জানো? স্যার গাছটা কাটা যেখানে হয় স্যার স্যার। কাঠ কাটা হয় স্যার। হ্যাঁ, যেখানে গাছ কেটে তক্তা বা যে কোনো শেপে বানানো হয় সেটাকে স মিল বলে। তো স মিলে আমরা এটাকে মিলিং করবো বা কাটবো আর কি, হ্যাঁ, বিভিন্ন শেপে কাটবো। তো কাটা হয়ে গেল, এরপরে সেটাকে আমরা কি করবো? ইউজ করবো না, ডিরেক্টলি ইউজ করে না। গাছ কাটার পরে এটাকে কিন্তু একটু শুকায়, কতদিন বলছিলাম, সিজন করে। তো এই হচ্ছে সিজন করার জন্য রেখে দিলাম, রোদ্রে রেখে দিলাম অথবা একটা বেলের মধ্যে রেখে দিলাম, সিজন করলাম। তো সিজন করার পরে গাছটা যদি এবার সিজন করা হয়ে যায়, তখন আমরা এটাকে আমাদের নির্দিষ্ট কাজে ইউজ করতে পারি। এখন তুমি যে গাছটা কাটবা, মিলে নিয়ে গাছটাকে কাটবা, এই গাছ কাটার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ভাবে গাছ কাটা যেতে পারে। একটা গাছকে কেটে কাঠ বানানো যেতে পারে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হেড স, প্লেন স, কোয়ার্টার স। এর মানে কি? আমরা যদি ছবিতে দেখি আর একটু ভালো ক্লিয়ার হবে। এখানে ছবিতে দেখো একটা গাছের পুরো সেকশন দেখতেছো, তার মানে গাছটা দেখতে ধরো এরকম। এটা হচ্ছে গাছের লগ, হ্যাঁ। আসলে রাফ টিম্বার বলতেছিলাম, এটা গত ক্লাসে বলছিলাম, এটাকে আমরা রাফ টিম্বার বলি ছাল ছাড়ানোর আগ পর্যন্ত, হ্যাঁ। তো তারপরে আমরা দেখো এই একটা গাছ কি কত ভাবে কাটা যেতে পারে, এভাবে কাটা যেতে পারে, অথবা এভাবে কাটা যেতে পারে, অথবা এভাবে কাটা যেতে পারে। তো এই যে বিভিন্ন ভাবে কাটবো তার বিভিন্ন নামকরণ আছে। প্রথমটা যদি আসি, প্রথমটা কিভাবে কাটতেছে? প্রথমটা কাটতেছে আসলে দেখো গাছের ক্রস সেকশনের পারপেন্ডিকুলার বরাবর। তো এইটাকে বলে হচ্ছে প্লেন সয়িং অথবা অর্ডিনারি সয়িং অথবা ক্রস সয়িং। এটা পেয়ে গেলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল সয়িং অথবা রিপড সয়িং। এর ছবিটা দেখতে এরকম। সেখানে কিভাবে কাটতেছে দেখো, গাছের রেডিয়াস বরাবর কাটতেছে, অথবা অন্যভাবে বলতে পারি, দেখো কিভাবে বলছে এখানে। এখানে যদি আমরা একটা রিং চিন্তা করি, এগুলো হচ্ছে অ্যানুয়াল রিং। তো বলো তো অ্যানুয়াল রিং এর সাথে এই কাটটা কিভাবে কাটা আছে? পারপেন্ডিকুলার ভাবে, মানে লম্ব ভাবে, না প্যারালাল ভাবে? রিং এর সাথে কিভাবে কাটা আছে এটা? প্যারালাল। না, রিং এর সাথে ভালো করে খেয়াল করো, রিং এর সাথে পারপেন্ডিকুলার ভাবে কাটা আছে, তাই না? কাটটা কাটতেছি এইভাবে, আর রিংটা আছে এইভাবে, তাহলে এটা কি হলো? লম্বালম্বি ভাবে আছে। যেমন তুমি এখানে যদি চিন্তা করো, এটা কিভাবে আছে? গাছ কাটতেছি এভাবে, আর রিং আছে এভাবে, তাহলে লম্বালম্বি ভাবে কাটতেছি। বুঝতে পারছো? তুমি যদি সমস্ত কাঠ দেখো, এখানে সমস্ত গুলাই তুমি দেখবা যে রিং এর সাথে মোটামুটি ভাবে বেশিরভাগ ভাবে আসলে পারপেন্ডিকুলার বা লম্ব ভাবে কাটা আছে। এটা যদি চিন্তা করো এটাও লম্ব আছে, এটা যদি চিন্তা করো এটাও লম্ব আছে। এটাকে অন্যভাবে বলা যেতে পারে। অন্যভাবে কিভাবে বলতে পারি? এবার যদি রিং বাদ দিয়া তুমি যদি এবার চিন্তা করো যে মেডুলারি রেটা দেখতে কিরকম হয়? মেডুলারি রে দেখতে এরকম। তাহলে বলো তো মেডুলারি রে এর সাথে এই তক্তাগুলা বা এই কাঠগুলা কিভাবে কাটা হয়েছে, প্যারালাল না পারপেন্ডিকুলার? প্যারালাল স্যার। প্যারালাল। তাহলে এই কথাই বলছি যে প্যারালাল টু মেডুলারি রে ভাবে যদি কাটি, অথবা আমরা যদি পারপেন্ডিকুলার টু অ্যানুয়াল রিং ভাবে কাটি, তাহলে সেটাকে আমরা কি বলি? রেডিয়াল সোয়িং বলি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসি ট্যানজেনশিয়াল কাকে বলে। ট্যানজেনশিয়ালের ছবিটা এখানে দেওয়া নাই, তো ছবিটা আঁকতেছি, তোমরা খেয়াল করো। এটা হচ্ছে গাছ, তার এখানে ধরো অনেকগুলো রিং আছে, আমি একটা রিং কে দেখাইলাম।
কিভাবে কাটবো? ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি বুঝছো তোমরা? একটা বৃত্তের ট্যানজেন্ট আঁকো মানে কি? স্পর্শক। স্পর্শ। যদি ধরো এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকি, ট্যানজেন্টটা দেখতে কিরকম হবে? এরকম হবে। তো এভাবে যদি তুমি কাটো তাহলে দেখো এটা কিন্তু বৃত্তের ট্যানজেন্ট বরাবর কাটছে। এভাবে যদি কাটো দেখো বৃত্তের ট্যানজেন্ট বরাবর কাটতেছে। এটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল সাইন। ওকে, তো ট্যানজেনশিয়াল তোমরা বুঝলা। যেটা ঠিক রেডিয়াল সাইন এর ঠিক উল্টা। সেখানে যদি তোমরা দেখো যে এটা যদি এখানে আমি মেডুলারি রে আঁকি, মেডুলারি রে গুলো দেখতে এরকম, তাহলে মেডুলারি রে এর সাথে কি প্যারালাল না পারপেন্ডিকুলার? তক্তাগুলো কিভাবে আছে মেডুলারি রে এর সাথে? কিভাবে আছে? পারপেন্ডিকুলার। Vertically, পারপেন্ডিকুলার আছে বা লম্বা লম্বি ভাবে আছে। তো আমরা ট্যানজেনশিয়াল বুঝে ফেললাম। এরপর বাকি আছে হচ্ছে কোয়ার্টার সুইং। কোয়ার্টার সুইং মানে হচ্ছে গাছটাকে প্রথমে 4টা কোয়ার্টারে ভাগ করতে হবে। যেমন এখানে ছবি দেওয়া আছে, টোটাল গাছটাকে আমি 4টা ভাগে ভাগ করলাম, 4টা কোয়াড্রেন্টে ভাগ করলাম। এরপরে এই প্রত্যেকটা টুকরাকে কিভাবে কাটতেছে দেখো, এইভাবে কাটতেছে। এভাবে কাটা মানে কিভাবে কাটতেছে দেখো, তার সেন্ট্রাল পোরশন যেটা আছে সেটা কাটতেছে, সেটা রিং এর সাথে বলতে গেলে পারপেন্ডিকুলার, কিন্তু তার এই যে কর্নারে যেগুলো আছে, এই কর্নারে সেখানে কিন্তু আসলে অতটা পারপেন্ডিকুলার না, অথবা অতটা রেডিয়ালও না। তার মানে পার্টলি পারপেন্ডিকুলার অথবা পার্টলি রেডিয়াল কর্নারের গুলা, বাট সেন্ট্রাল পোরশনটা কিন্তু কাটছে সে একদম পারপেন্ডিকুলার টু অ্যানুয়াল রিং। আর বাকি যে দুইটা পোরশন, টু সাইড পোরশন যারা আছে, তারা কিন্তু পার্টলি রেডিয়াল অথবা পার্টলি ট্যানজেনশিয়াল। বাইরের পোরশনটা মানে এইটা এবং হচ্ছে এইটা। তো এভাবে করে বাকি কোয়াড্রেন্ট গুলাও তুমি কাটবে। এটাকে বলে কোয়ার্টার স্কয়ার। আচ্ছা, যে ছবিটা এখানে আঁকা নাই সেগুলো এখান থেকে দেখে লেকচার দেখে খাতায় তুলে নিতে। আর একটা আছে বাকি কম্বিনেশন সুইং, এটার ছবিটাও এখানে আঁকা নাই, আমি এঁকে দিচ্ছি, এটাও এঁকে নিবা। কোয়ার্টার সুইং এ যেটা হয় সেটা হচ্ছে যে তার কি লেখা আছে, সরি কম্বিনেশন সুইং এ যেটা হয় সেটা কি লেখা আছে যে সেন্ট্রাল পোরশন রাইট অ্যাঙ্গেলে কাটা হয় ক্রস সুইং পদ্ধতিতে। দেখো সেন্ট্রাল পোরশন হচ্ছে গাছের এইটা, সেন্ট্রাল পোরশনটা আমরা হচ্ছে ক্রস সুইং করবো। দেখো এটাও একটা ক্রস সুইং হয়েছে, এটাও একটা ক্রস সুইং হয়েছে। মানে ক্রস সুইং মানে উপরেরটা প্লেন সুইং অথবা ক্রস সুইং। এক নাম্বারটা দেখো এই দুইটা সুইং কি রাইট অ্যাঙ্গেলে আছে একটা একটার সাথে? জি স্যার। এভাবে করে সেন্ট্রাল পোরশনটা আমরা কাটবো, এভাবে একটা একটার সাথে রাইট অ্যাঙ্গেলে কাটবো। ওকে, এভাবে কাটলাম সেন্ট্রাল পোরশনটা, এভাবে কাটবো। আর বাকি পোরশনটা কিভাবে কাটবো সেটা কিভাবে লেখা আছে দেখো, বাকি পোরশনটা লেখা আছে হচ্ছে রেডিয়াল পদ্ধতিতে কাটবা। বাকি পোরশনটা হচ্ছে বাইরের যে পোরশনটা সেটা রেডিয়াল পদ্ধতিতে কাটবা। রেডিয়াল পদ্ধতি মানে কি দেখো, এখানে আমি এভাবে কাটলাম, সরি হয় না, রেডিয়াল যেভাবে কাটে রেডিয়াল পদ্ধতিতে এভাবে কাটে, অথবা এইভাবে কাটে। বাইরের পোরশন সেন্ট্রাল পোরশনটা বাদ দিয়ে সেটাকে আমরা এভাবে রেডিয়াল পদ্ধতিতে কাটলাম। তো এখানে যেহেতু দুইটা কম্বিনেশনের একসাথে ইউজ করতেছে, মানে রেডিয়াল এবং প্লেন দুইটাই একইভাবে একটা কাটকে দুইভাবে কাটতেছে, এই কারণে এটাকে কম্বাইন করে কাটতেছে, দেখে এটাকে বলতেছে কম্বিনেশন সুইং। তাহলে এটা হচ্ছে তোমার কম্বিনেশন সুইং এর সুইং। বুঝতে পারছো?
স্যার এগুলোর ভিতর থেকে কি স্যার প্লেন সোয়েল যেটা এটা সবচেয়ে বেশি ইউজ করে? হ্যাঁ, এই জন্য এটাকে অর্ডিনারি বলে, সাধারণ। মানে মানুষ এইটাই সবচেয়ে বেশি ইউজ করে। তবে এখানে ওয়েস্টেজের একটা ব্যাপার আছে, হ্যাঁ দেখো যে কাজ কাটলে এখানে হচ্ছে দেখা যাচ্ছে ওয়েস্ট কম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট কিন্তু বেশি হচ্ছে, তাই না? মাঝখানে পোর্শন গুলা কিন্তু আমার কাজে লাগতেছে না, ফালাই দিতে হচ্ছে। তো এটা বিভিন্ন একটা উম, আহ, যার যেটা দরকার সে সেভাবে কাটে। যেমন এখানে যদি তুমি চিন্তা করো, এখানে কিন্তু তুমি বলতে গেলে শুধুমাত্র এই ভিতরের পোর্শনটাই শুধু আমাদের স্ট্রেংথ ভালো পাওয়া যাবে, বাট একদম কর্নারে যে পোর্শন তার স্ট্রেংথ কিরকম পাওয়া যাবে? কম। তাহলে এইভাবে করে আসুন। হ্যাঁ, তুমি যদি অন্যভাবে কাটতে চাও তাহলে কিন্তু আসলে আহ আহ, ওইটা হয়তো মিট আপ করা সম্ভব হতে পারে। তো আমরা আজকে এ পর্যন্তই থাকুক। তো তোমাদের এই উইকই আমি এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেটা তো গত ক্লাসেই বলছি যে সেটা শনিবারও হতে পারে বা কালকেও হতে পারে। তো আমি দেখি যে কবে টাইমটা মিলাইতে পারি।